জ্বর, শ্বাসকষ্ট অথবা গলা ব্যথা, আমার এরকম কোনো সিমটম আসেনি। উপসর্গহীন করোনা রোগীরাই বাড়াচ্ছেন স্বাস্থ্য ঝুঁকি। পরীক্ষা বাড়ানোর পাশাপাশি শারীরিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার পরামর্শ। যেহেতু লক্ষণ নাই, এই ব্যক্তি বা মানুষ নিজেও জানেন না যে উনি করোনা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। একজন যখন পজিটিভ হবে তখন তার কন্ট্যাক্ট ট্রেসিং, তার আশেপাশে সবাইকে টেস্ট করতে হবে। চট্টগ্রামে করোনা শনাক্তের আগেই মারা যাওয়া ব্যক্তির এলাকায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রত্যেকেরই অন্য আরেকটা রোগ আছে, যেটা করোনা আক্রমণের কারণে বেশি বেড়ে যাওয়াতে সে মৃত্যুবরণ করেছে। আমাদের কিছু কিছু রোগী আসছে এসেই মারা গেছে, সেক্ষেত্রে আমাদের ওই সময় স্যাম্পল নেওয়া ছাড়া আমাদের আর কিছু করার থাকে না। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়ের সঙ্গে আছে আমি এস.এম. ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে একদিনে সর্বোচ্চ 887 জনের দেহে করোনা শনাক্ত, আক্রান্ত ছাড়ালো 14,000, মারা গেছেন 14 জন, মৃতের সংখ্যা বেড়ে 228। করোনার নমুনা সংগ্রহ পরীক্ষা করতে হিমশিম খাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্টরা, নিয়োগ শিগগির, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরিস্থিতির মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালত চালুর সিদ্ধান্ত ইতিবাচক বললেন আইনজীবীরা, গুরুত্ব দিচ্ছেন প্রশিক্ষণের উপর। ইন্টারনেট সেবা নিয়ে গ্রাহক ভোগান্তি, সেবা দিতে বিনামূল্যে অতিরিক্ত তরঙ্গ চায় টেলি কোম্পানিগুলো, আর্থিক ছাড় দিতে নারাজ নিয়ন্ত্রক সংস্থা। এবং সংক্রমণ কমায় ইউরোপের দেশগুলোতে ধীরে ধীরে শিথিল করা হচ্ছে লকডাউন, যুক্তরাষ্ট্রে কমেছে মৃতের সংখ্যা। দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই বয়ে বেড়াচ্ছেন করোনা ভাইরাস, অথচ কোভিড-19 পজিটিভ শনাক্ত। দেশে আক্রান্তের প্রায় 1/4 এমন উপসর্গহীন। বিশেষজ্ঞরা মনে করেন যাদের লক্ষণ নেই তারা আরও ঝুঁকিপূর্ণ করে তুলছেন করোনা পরিস্থিতি। এক্ষেত্রে পরীক্ষা বাড়ানোর পাশাপাশি সবাইকে শারীরিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক তাহমিদ জামান রুমমেট কোভিড-19 পজিটিভ হওয়ায় পরীক্ষা করান তিনিও। যদিও প্রকাশ পায়নি কোনো লক্ষণ উপসর্গ, কিন্তু ফলাফল পজিটিভ আসে। সাধারণত কোভিড পেশেন্টদের যে সিমটমগুলো থাকে, যে জ্বর, শ্বাসকষ্ট অথবা গলা ব্যথা, আমার এরকম কোনো সিমটম আসেনি। দেশে মোট আক্রান্তের বড় একটি অংশই এমন উপসর্গহীন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর এর তথ্যমতে উপসর্গ নেই এমন রোগী শনাক্ত হয়েছেন 20% বেশি। সে হিসাবে 3,500-এর বেশি আক্রান্ত হয়ে দাঁড়িয়েছে উদ্বেগের কারণ। বিশেষজ্ঞদের মতে উপসর্গহীন রোগীদের মাধ্যমে করোনা ছড়ানোর ঝুঁকি অনেক বেশি। যেহেতু লক্ষণ নাই, এই ব্যক্তি বা মানুষ নিজেও জানেন না যে উনি করোনা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যখন কথা বলেন, শ্বাস প্রশ্বাস নেন, তার মাধ্যমে ছড়াতে পারেন, বা যখন কোনো কিছু স্পর্শ করেন। এই লক্ষণহীন ইনফেকশন থাকার কারণে যেটা সমস্যা হচ্ছে যে ওদেরকে আমরা চাইলেও খুঁজে বের করতে পারছি না। ওরা যদি সমাজে রোগ ছড়াতে থাকে তাইলে এটা নিয়ন্ত্রণ করাটা আরও বেশি কঠিন হয়ে যাবে। উপসর্গহীন রোগী শনাক্তে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসাদের খুঁজে বের করে পরীক্ষার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। একজন যখন পজিটিভ হবে তখন তার কন্ট্যাক্ট ট্রেসিং, তার আশেপাশে সবাইকে টেস্ট করতে হবে। যদি কোনো কন্ট্যাক্ট না পাই তাহলে আশেপাশে লোকদের টেস্ট করতে হবে, সেখানে অ্যাসিম্পটোমেটিক পেশেন্টটা তখন ধরা পড়বে। এটার আসলে সহজ কোনো সমাধানও আপাতত দেখা যাচ্ছে না, কারণ আপনি তো লক্ষ কোটি লোককে টেস্টও করতে পারবেন না। আমরা যেটা বলি যে যদি পাবলিক প্লেস আপনি জানি, আপনার মাস্ক পরে থাকাটা এই জন্য অত্যন্ত জরুরি। দেশে কোভিড-19 শনাক্তের 64তম দিনে এসে মোট আক্রান্ত ছাড়াই 14,500। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা শনাক্তের আগেই মারা যাওয়া ব্যক্তির এলাকাগুলো এখন হট জোনে পরিণত হয়েছে। 17 জনের মধ্যে 14 জনই পজিটিভ এসেছে মৃত্যুর পর। এতে এলাকাগুলোতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের স্বজনদের অভিযোগ, নানা উপসর্গ দেখা যাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েও পাওয়া যায়নি।
তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিভিল সার্জন। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। গত 9 এপ্রিল চট্টগ্রামের সাতকানিয়ায় প্রথম এক বৃদ্ধ শনাক্তের আগে মারা গিয়ে ভাইরাস ছড়িয়েছেন তার ছেলেসহ অন্তত 6 জনের শরীরে। এরপর গত 1 মাসে মৃত্যুর পর শনাক্ত হয়েছেন অন্তত 9 জন। এতে সংক্রমণ বাড়ছে। মৃতের স্বজনদের অভিযোগ, উপসর্গ দেখা দিলে নানা সহায়তা চেয়েও পাননি তারা। আমরা চাইছিলাম যে আমাদের স্যাম্পলটা নিয়ে যাকে, ওইটা কেউ আশায় নিয়ে যায় আসবে বলে আমাদেরকে বসায় রাখা হয়েছে বাসায়। তবে সিভিল সার্জনের দাবি, সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত সহায়তার হাত বাড়িয়েছেন তারা। আমাদের কিছু কিছু রোগী আসছে এসেই মারা গেছে, সেক্ষেত্রে আমাদের ওই সময় স্যাম্পল নেওয়া ছাড়া আমাদের আর কিছু করার থাকে না। বিশেষজ্ঞরা বলছেন, শনাক্ত করে রোগীকে পৃথক করা না গেলে ঠেকানো যাবে না সংক্রমণ। তবে চিকিৎসকরা বলছেন, মারা যাওয়াদের অনেকের নানা রোগ ছিল, আবার সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে নিজেদের লুকাচ্ছেন অনেক রোগী। প্রত্যেকেরই অন্য আরেকটা রোগ আছে, যেটা করোনা আক্রমণের কারণে বেশি বেড়ে যাওয়াতে সে মৃত্যুবরণ করেছে। যারা কোভিড আক্রান্ত তাদেরকে ভালোভাবে নেন, উপসর্গ লুকিয়ে ঘরে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছে। যখন তারা খারাপ অবস্থায় তখন হাসপাতালে, যখন তারা মৃত্যু অবস্থায় তারা হাসপাতালে আছেন। চট্টগ্রামে মৃত্যুর পর করোনা রোগী শনাক্ত হওয়া সাতকানিয়া, দামপাড়া, পাহাড়তলী, সরাইপাড়া এখন করোনার হরজুন। মৃত্যুর পর শনাক্ত হওয়া কোনো রোগীদের স্বজনদের দাবি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সহায়তা করেনি। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুর আগে করোনা রোগীদের শনাক্ত করা না গেলে সংক্রমণ থামানো যাবে না। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে একদিনে সর্বোচ্চ 887 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্ত 14,657 জন, মারা গেছেন আরও 14 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 228 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আরও জানানো হয়, বাংলাদেশে মৃতের হার 1.5%। এছাড়া আরও 236 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,650 জন, যার শতকরা হার 18%। এই 24 ঘন্টায় আমাদের করোনা দুর্যোগের 64তম দিনে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রোববার জানানো হলো, একদিনে সর্বোচ্চ শনাক্তের খবর। আর এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। আক্রান্তদের মধ্যে বাংলাদেশে এখন মোট মৃতের শতকরা হার 1.5%। আমাদের আজকে যেমন আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বেশি, আমাদের আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। আজকে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে এতদিনের মধ্যে সর্বোচ্চ 887 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 14,657 জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 14,500। যদিও সুস্থতার হার 18.1%। বর্তমানে দেশে ল্যাবের সংখ্যা 36টি। মহিলা যারা ইন্তেকাল করেছেন তাদের বয়সের মধ্যে 30 থেকে 40 বছরের মধ্যে একজন, 50 থেকে 51 থেকে 60 বছরের মধ্যে একজন, এবং 61 থেকে 70 বছরের মধ্যে 2 জন। পুরুষ যারা ইন্তেকাল করেছেন তাদের মধ্যে 41 থেকে 50 বছরের মধ্যে 4 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 2 জন, এবং 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, এবং 91 থেকে 100 বছরের মধ্যে 1 জন। এই 14 জন গত 24 ঘন্টায় ইন্তেকাল করেছেন। আবারও স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানিয়ে বলা হয়, আপনার সুস্থতা একান্তই আপনারই হাতে। আমাদের হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবেলায় পরীক্ষার বিকল্প নেই, তাই প্রতিদিনই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছেন মানুষ, যাদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টদের। মেডিকেল টেকনোলজিস্টদের সংকট সমাধানে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইমদাদুল হকের রিপোর্ট। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। যত বেশি পরীক্ষা হচ্ছে তত বেশি শনাক্ত হচ্ছেন করোনা রোগী। প্রতিদিনই করোনার উপসর্গ নিয়ে পরীক্ষা করতে আসছেন মানুষ, কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট সীমিত থাকায় হিমশিম খেতে হচ্ছে তাদের। এই উপজেলায় মেডিকেল টেকনোলজিস্ট আমি একা। আমাকে একাই এই উপজেলার সমস্ত সন্দেহজনক করোনা রোগীর নমুনা সংগ্রহ করতে হচ্ছে। এটা খুবই কষ্টকর। এই পর্যন্ত প্রায় 250 নমুনা সংগ্রহ করেছি, তার মধ্যে 10 জন রোগী শনাক্ত হয়েছে। আমাদের মেডিকেল টেকনোলজিস্টদেরকে, ডাক্তার এবং নার্সদের খুব দ্রুত নিয়োগ দিয়ে এই কোভিড-19 মোকাবেলা সহ আমাদের ল্যাবরেটরির যে কার্যক্রমগুলো আছে এবং পিসিআর ল্যাবের কার্যক্রমগুলোকে সুচারুভাবে চালানোর জন্য যত দ্রুত সম্ভব আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার
সংস্থার মতে একজন চিকিৎসকের বিপরীতে 3 জন নার্স ও 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকতে হবে। সেই হিসেবে আমাদের দেশে 3.5 লক্ষ মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন। মেডিকেল টেকনোলজিস্ট স্বল্পতার কারণে আমরা বিভিন্ন জায়গায় কোভিড-19 নমুনা সংগ্রহ এবং পরীক্ষায় হিমশিম খেয়ে যাচ্ছি। চিকিৎসক ও নার্স যাদেরকে নিয়োগ দিচ্ছেন এটা সময়োপযোগী, তাদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টদেরকেও নিয়োগ দিতে হবে। দীর্ঘ 12 বছর যাবৎ তাদের নিয়োগ নেই। মেডিকেল টেকনোলজিস্ট আমাদের যা আছে তাদেরকে কাজে লাগানো প্রয়োজন। আরও যে সংকট আছে সেই সংকট মোকাবেলার জন্য দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট তৈরি করা সরকারের অনেক কর্মসূচির মধ্যে একটা অন্যতম কর্মসূচি হওয়া উচিত। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সমস্যা সমাধানে মেডিকেল টেকনোলজিস্টদের স্থায়ী পদে নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। করোনা পরিস্থিতির কারণে আমরা যে ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে বা চুক্তি ভিত্তিক নিয়োগের জন্য মন্ত্রণালয়ে একটা প্রপোজাল পাঠিয়েছিলাম। টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন আছে, তো এরা এই আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ চায় না। তাদের বক্তব্য হলো যে আমাদেরকে স্থায়ী নিয়োগ দেওয়া হোক। এরা একটা স্মারকলিপি দিয়েছে, সেটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয়টা আমলে নিয়েছে। এখন মন্ত্রণালয় চিন্তা ভাবনা করছে যে কিভাবে তাদেরকে সুন্দরভাবে নিয়োগ দেওয়া যায়, যেটা নিয়ে কোনো জটিলতা না হয়। টিকাদান কর্মসূচির স্বাস্থ্যকর্মীদের একদিনের প্রশিক্ষণ দিয়ে করোনার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দক্ষ কর্মী দিয়ে পরীক্ষা করানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে, চিকিৎসকদের আন্তরিকতা ও স্বাস্থ্যবিধি মেনে চলায় কিশোরগঞ্জে করোনা পরিস্থিতির উন্নতি, বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও। ভেঙে পড়েছে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার নিষেধাজ্ঞা, চেকপোস্টে শিথিল রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম। এই মুহূর্তে নারায়ণগঞ্জের কাঁচপুরে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তমাল। ইকবাল, সরকারি ছুটির 45তম দিনে কিন্তু আমরা দেখছি যে সড়কে প্রচুর পরিমাণ যানবাহন রয়েছে। আপনাকে জানান রাখি গণপরিবহন কিন্তু চলছে না, কিন্তু আমরা দেখছি সকাল থেকে যে সব ধরনের যানবাহন কিন্তু এই মহাসড়কে চলছে। এবং আপনাকে যদি দেখাই যে ক্ষণে ক্ষণে কিন্তু আমরা দেখছি যে কিছু কিছু যানজটের সৃষ্টি হচ্ছে। আপনি জানেন যে গত যে 26শে মার্চ থেকে শুরু হয়েছে সরকারি ছুটি, সেটা কিন্তু আসলে এক ধরনের লকডাউন চলছে সারা দেশে। কিন্তু আমরা দেখেছি যে আগের মতো অর্থাৎ গত মাসের মতো কিন্তু যে পরিমাণ গাড়ি ঘোড়া চলেছে সেটির চেয়ে কিন্তু অনেক বেশি পরিমাণে গাড়ি ঘোড়া কিন্তু চলছে। এবং আমরা দেখলাম যে সকাল থেকে কিন্তু অসংখ্য মানুষ যারা যারা চলছেন পথে, তারা কিন্তু অনেকেই স্বাস্থ্যবিধি যে মানার যে বিষয়টি তারা কিন্তু সেটি কিন্তু তারা মানছেন না। এবং যে কারণে সকাল থেকে আমরা দেখেছি যে অনেক গাড়িকে কিন্তু ঘুরিয়েও দেওয়া হয়েছে, কিন্তু গাড়ির সংখ্যা কমছে না। সবাই নানা ধরনের অজুহাত দেখে তারা কিন্তু রাস্তায় নেমেছেন। একটি বিষয় আপনি জানিয়ে রাখি ইকবাল, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে ঢাকা থেকে শুরু করে সায়দাবাদ বা এই যে বড় বড় বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু সকাল থেকে ছেড়ে যায় নাই এবং কোনো কিন্তু গণপরিবহন কিন্তু রাস্তায় নামে নেই। কিন্তু যারা আসলে গণমানুষ রাস্তায় চলাচল করছেন তারা কিন্তু এক ধরনের সমস্যায় পড়েছেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যারা প্রাইভেট গাড়িতে করে চলাচল করছেন তারা কিন্তু আমরা দেখছি যে অনেক ভোর থেকে তারা কিন্তু রাস্তায় হাঁটছেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে 45তম দিনে হিসেবে আমরা কিন্তু দেখছি যে আগের মতো আর যে পরিস্থিতিটা ছিল ছুটি মানার ক্ষেত্রে জনগণের, সেটা কিন্তু একদমই মানা হচ্ছে না। সবাই কিন্তু এক ধরনের যুক্তি, এক ধরনের কিন্তু অজুহাত দেখে তারা কিন্তু রাস্তায় নেমেছেন। এবং আমরা দেখলাম পুলিশ সদস্যরা কিন্তু তারা চেষ্টা করছেন তারা যারা আসলে অপ্রয়োজনে বা ঠুনকো প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন তাদেরকে যেন ঘুরিয়ে দেওয়া হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু একটি প্রাইভেট কারকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হলো, কিন্তু আসলে মানুষ কিন্তু সে অনুযায়ী কিন্তু আসলে কথা শুনছেন না এবং তারা কিন্তু নিজ নিজ প্রয়োজনের তাগিদে কিন্তু রাস্তায় নামছেন বলে তারা জানাচ্ছেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে যে গণপরিবহন কিন্তু চলছে না, কিন্তু পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সকাল থেকে দেখেছি তারা চলাচল করছে। তো এই ছিল আমার কাছে কাঁচপুর থেকে সবশেষ খবর। ইকবাল। কাঁচপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, জানাচ্ছিলেন ঢাকায় প্রবেশের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা মানছে না সাধারণ জনগণ তার সবশেষ খবর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালত চালুর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনজীবীরা। তারা বলছেন দেশে বিচারিক ও সাংবিধানিক সংকট কাটাতে ভূমিকা রাখতে অনলাইন আদালত। তবে বিচারক, আইনজীবী ও বিচার বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ না দিয়ে চালু করা হলে সুফল মিলবে না। আফজাল হোসেনের রিপোর্ট। ভারতের গুজরাট হাইকোর্টের চিত্র এটি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলছে বিচার কাজ। I don't know how far it is authentic, but I have received a message
বাংলাদেশে অনলাইন কোর্ট চালুর ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতা থাকায় করোনা পরিস্থিতির কারণে আদালতের বন্ধ দুয়ার খুলতে অনলাইনে কোর্ট চালুর বিধানে অনুমোদন দেওয়া হয়েছে। ভার্চুয়াল কোর্ট চালুর প্রযুক্তিগত বিষয়ে কাজ শুরু করেছে দেশের সর্বোচ্চ আদালত। এরই মধ্যে অনলাইনে নিবন্ধন করেছেন অনেক আইনজীবী। দেরিতে হলেও এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। আদালত ছাড়া আমার কাছে পুরো বাংলাদেশটা অন্ধকারময় মনে হচ্ছিল। মানুষের মৌলিক মানবাধিকার, মানুষের যেসব অধিকার আদালতের ছাড়া, ব্যাখ্যা ছাড়া সম্ভব না। ট্রায়ালের যে জটিল বিষয়গুলো ছাড়া অন্যান্য অতীব জরুরি বিষয়গুলো আপাতত যদি এই কোর্টের মাধ্যমে ডিসপোজ অফ করা হয় তাহলে আমার মনে হয় জিনিসটা ন্যায়বিচার নিশ্চিত হয়। অনলাইনে কোর্ট চালুর আগে বিচারক, আইনজীবী ও কর্মকর্তাদের প্রশিক্ষণ না দিলে সুফল মিলবে না বলে মনে করেন আইনজীবীরা। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সকল আইনজীবী বিচারকদের এ সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। তা না হলে পরে কিছু চেম্বার, গোষ্ঠী এবং বাইরের কিছু এক্সপার্ট তাদের উপরে আমরা জিম্মি হয়ে যাব। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মনে করেন এতে বিচার প্রার্থীরা সুফল পাবে, সংকট কাটবে বিচারাঙ্গনের। বিচার প্রার্থীরা এবং আইনজীবী ও বিচারকরা যার যার অবস্থানে তাকে ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই বিচার কার্য চালাতে পারবেন। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত বটে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দেশের সব আদালত, ফলে বন্ধ রয়েছে সাংবিধানিক ও আইনি অধিকার লাভের সব পথ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনায় ইন্টারনেট সেবা নিয়ে গ্রাহক ভোগান্তি সহসাই কমছে না। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে 3 মাসের জন্য অতিরিক্ত তরঙ্গ চেয়েছে রবি, বাংলালিংক ও টেলিটক। তরঙ্গ দিতে প্রস্তুত নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, তবে বাদ সাধছে আর্থিক বিষয়টি। অতিরিক্ত তরঙ্গ বিনামূল্যে চায় এই 3 অপারেটর, তবে আর্থিক ছাড় দিতে চায় না নিয়ন্ত্রক সংস্থা। শুভ খানের রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান সাধারণ ছুটির মধ্যে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে 30%। বিটিআরসির হিসাবে বর্তমানে দেশে 9 কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। গ্রাহক তুলনায় অপারেটরদের নেই প্রয়োজনীয় তরঙ্গ। এতে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা দিতে হিমশিম খাচ্ছে মোবাইল অপারেটররা। এই অবস্থায় 3 মাসের জন্য অতিরিক্ত তরঙ্গ চেয়ে বিটিআরসির কাছে আবেদন করেছে রবি, বাংলালিংক ও টেলিটক, তবে আর্থিক ছাড় চেয়েছে তারা। অপারেটরদের যুক্তি, করোনায় সরকারের অনুরোধে ইন্টারনেট প্যাকেজের দাম কমানো অথবা বাড়তি ডেটা দেওয়া হচ্ছে। অন্যদিকে ভয়েস কল কমায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে অপারেটররা। এ অবস্থায় উচ্চ মূল্যে তরঙ্গ কেনার অবস্থায় নেই তারা। ভয়েস রেভিনিউ ইজ ডাউন, ডেটা কনজাম্পশন ইজ আপ, কিন্তু ডেটা প্রাইসটা এত কম এবং আমরা এই কোভিড-19 এর সরকারের রিকোয়েস্টে কিন্তু আমরা রেসপন্স করেছি, আমরা প্রাইস কমিয়েছি, যেটা যার জন্য দেখা যাচ্ছে আমাদের 15 থেকে 20% আমাদের টোটাল রেভিনিউ কিন্তু ডাউন। সার্ভিস যদি আমরা ভালো দিতে পারি তাহলে হবে কি, তাহলে কিন্তু মানুষ আরো বেশি ইউজেজ হবে, আরো বেশি ইউজ করলে কিন্তু আমাদের রেভিনিউ বাড়বে এবং আমাদের রেভিনিউ থেকে কিন্তু আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, আমরা রেভিনিউ শেয়ার করছি। 3 অপারেটরের আবেদনকে বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছে বিটিআরসি। টাকা কম দেওয়া মাফ করার কোনো ক্ষমতা বিটিআরসির নাই। লাস্ট অপশন রেটে যত ইচ্ছে তত নিতে পারে, তবে যদি বাল্ক নেয়, একবারে বেশি করে নেয়, সবকিছু নেয়, তাহলে তাকে আমরা কম রেটে দিতে পারবো। এই ক্ষমতা আমাদের আছে। করোনায় ইন্টারনেটকে জরুরি সেবা হিসেবে উল্লেখ করে সরকারকে স্বল্পকালীন তরঙ্গ বরাদ্দের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানিয়েছে মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। এবার পেঁয়াজের উৎপাদন নিয়ে চাষিরা খুশি হলেও ভারত থেকে আমদানি খবরে মাথায় হাত, কমতে শুরু করেছে দাম। কিশোরগঞ্জে করোনা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। দ্রুত কমছে করোনা আক্রান্ত রোগী, বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও। গত 1 সপ্তাহে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী সহ 156 জন। চিকিৎসকদের আন্তরিকতা ও স্বাস্থ্যবিধি মেনে চলায় অল্প সময়ে সেরে ওঠা সম্ভব হয়েছে বলে জানান করোনা যোদ্ধারা। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত 6 এপ্রিল কিশোরগঞ্জের করিমগঞ্জে উপসর্গ নিয়ে মারা যাওয়া এক যুবকের দেহে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। কয়েকদিনের ব্যবধানে জেলায় দ্রুত বাড়তে থাকে আক্রান্ত রোগীর সংখ্যা। মাত্র 13 দিনে জেলায় আক্রান্ত হন 176 জন। আক্রান্তদের শতাধিক সরকারি হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মী। বেশ কয়েকটি হাসপাতাল লকডাউন ঘোষণার পর হুমকির মুখে পড়ে স্বাস্থ্যসেবা। এ পরিস্থিতিতে জেলাকে হটস্পট ঘোষণা করে আইইডিসিআর। তবে পজিটিভ শনাক্ত হওয়ার পর কঠোরভাবে নিয়ম মানায় দ্রুত সেরে ওঠা সম্ভব হয়েছে বলে জানান করোনা জয়ীরা। আমি মূলত হসপিটালে যাইনি,
আমি ওই গরম পানি খাইছি, গরম পানি দিয়ে ভাত দিছি এবং গরম পানি দিয়ে গড়গড়া করছি। শুরুর দিকে অরক্ষিতভাবে রোগী দেখায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা বেশি আক্রান্ত হয়েছিলেন বলে মনে করছেন চিকিৎসক নেতারা। ওই সময় তো মানে ফুল পিপি যেটা সেটা পরা ছিল না, তো এইভাবে সংক্রমণটা ডাক্তারদের মাঝখানে বা স্টাফদের মাঝখানে বেড়ে গেছে সংক্রমণ। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে বলে মনে করেন সিভিল সার্জন। যারা কোভিড আক্রান্ত রোগী তাদেরকে কিন্তু আমরা একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার আওতায় এনেছি। জেলায় আক্রান্তদের চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করা হয়। এখানে নমুনা পরীক্ষার জন্য 2টি বুথ বসানো হয়েছে। চলছে পিসিআর ল্যাব স্থাপনের কাজও। সময় সংবাদ, কিশোরগঞ্জ। কয়েক বছর ধরে কুমিল্লায় মন প্রতি যে ধানের দাম পেত কৃষক 400 থেকে 450 টাকা, এবছর তা মাঠে বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। জনপ্রতিনিধিরা বলছেন এই ধারাবাহিকতা ধরে রাখলে কৃষক লাভবান হবে। কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লায় মাঠের পর মাঠ সোনালী ফসলে কৃষকের মুখে এখন হাসি। করোনায় শ্রমিক সংকট কাটিয়ে লাভজনক ধানের দাম পেয়ে দারুণ খুশি কৃষক। ভালো ফলন পাইছি, আবার পয়সাও ভালো, মোটামুটি রেট ভালো পাচ্ছি। 800 850 এইবার একটু ভালো হচ্ছে, কিন্তু এর আগে আমরা 600-র ভিতরে বেশি বিক্রি করতে পারি নাই। জনপ্রতিনিধিদের মতে কৃষিতে ভর্তুকি ও ফসলের দাম সঠিক রাখতে পারলে কৃষক লাভবান হবে। কৃষক যেন যথাযথ মূল্যে ধান বিক্রি করতে পারে এবং আমাদের গরিব মানুষ যেন কম মূল্যে চাল কিনতে পারে। এখানে সরকারের যে ব্যাপক পরিমাণ ভর্তুকি সেটা মাথায় রেখে সরকার এই কারণেই করছে যাতে কৃষির উৎপাদন ব্যাহত না হয়। কৃষিকে লাভজনক করতে হলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। উৎপাদন খরচ কমিয়ে কৃষককে লাভবান করতে হলে কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে। কৃষিতে যন্ত্র সহযোগে ধান রোপণের ব্যবস্থা করতে হবে। জেলার সচেতন নাগরিক কমিটি বেশি দামে ধান কিনে মজুত করে যেন ব্যবসায়ীরা চালের দাম নিয়ে সিন্ডিকেট করতে না পারে সেদিকে প্রশাসনকে দৃষ্টি রাখার আহ্বান জানায়। অবশ্য মজুতদারদের বিষয়ে সতর্ক বলে জানায় জেলা প্রশাসন। মধ্যশক্তি ভোগীরা যাতে মানুষকে ক্ষতিগ্রস্ত করার সুযোগটা না পায়, প্রশাসন অনুগ্রহ করে সেদিকে লক্ষ্য রাখে। পর্যাপ্ত মজুদ আছে এবং আমরা এখন মজুদ করতেছি। যদি আমাদের মজুদ না থাকতো তাহলে হয়তো বা সেটা হতো, কিন্তু আমাদের মজুদ আছে, কালোবাজারিদের এখানে হবে না। তারপরেও যদি কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জেলায় 1,57,500 হেক্টর জমিতে প্রায় 7 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, কুমিল্লা। গত বছর অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় নাটোরে প্রায় 25% বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে। গত বছরের তুলনায় এবারই পেঁয়াজ চাষিরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দাম কমতে শুরু করেছে। এই অবস্থায় আগামী জুলাই মাস পর্যন্ত পেঁয়াজ আমদানি না করার দাবি কৃষকদের। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। গত বছর দেশের পেঁয়াজের মৌসুম শেষ হবার পর ভারত হঠাৎ রফতানি বন্ধ করে দিলে প্রতি কেজি পেঁয়াজের দাম উঠে 250 টাকায়। দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় অধিক জমিতে পেঁয়াজ চাষ করেন নাটোরের কৃষকেরা। চলতি বছরে মার্চে পেঁয়াজ বাজারে আসা শুরু হলে দাম নেমে আসে 50 টাকায়। এপ্রিলে পুরো পেঁয়াজ উঠে গেলে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় 40 টাকায়। তবে ভারত থেকে পেঁয়াজ আসার খবরেই পেঁয়াজের কেজি নেমে আসে 32 থেকে 35 টাকায়। কৃষকের দাবি, এখন পেঁয়াজ আমদানি হলে গত 3 বছরের মতো আবারও লোকসানের মুখে পড়বেন তারা। তাই বাজারজাত শেষ না হওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানি না করার দাবি কৃষকদের। পেঁয়াজের দাম পাওয়াতে আমরা অনেক পরিমাণ ফসল করেছি। যদি এলসি আনে তাহলে কৃষকেরা লসের মধ্যে পড়বে। সরকারের কাছে বিনীত অনুরোধ, ওনারা যেন 1 মাস পেঁয়াজ বাইরে থেকে আমদানি না করেন। জেলা কৃষি বিভাগ বলছে, করোনা ভাইরাসের কারণে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় কৃষকেরা ভালো লাভবান হয়েছেন। তাই বাজারে পেঁয়াজ ওঠার সময় এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আমদানি বন্ধ রাখতে পারলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন না। বাজার মূল্য ভালো পাওয়াতে তারা অত্যন্ত উৎসাহী এবং অত্যন্ত খুশি, এবং এই ধারাটি যদি অব্যাহত থাকে তাহলে পরে আমার নাটোর জেলার কৃষক পেঁয়াজ চাষে আরো আগ্রহী হবে। কৃষি বিভাগের মতে প্রতি কেজি পেঁয়াজ 25 টাকায় বিক্রি করতে পারলে কৃষকেরা হেক্টর প্রতি 12,000 টাকা লাভ পাবেন। চলতি বছর জেলায় 4,500 হেক্টর জমিতে 71,500 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। সময় সংবাদ, নাটোর। কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ সময় অন্তত 30টি বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়ে লুটপাট চালায় প্রতিপক্ষের লোকজন।
কিশোরগঞ্জের প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পুলিশ জানায় কিশোরগঞ্জের সদর উপজেলার শ্রীমন্তপুর গ্রামের রইস মেম্বারের সাথে একই এলাকার পারভেজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সকালে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিকেলে আবারও দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন নুরুল ইসলাম সহ উভয় পক্ষের বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে নুরুল ইসলাম মারা যান। পূর্ব বিরোধকে কেন্দ্র করে মারামারির উৎপত্তি, এর মাঝে একজন দুই পক্ষের মাঝে পড়ে একজন আমরা শুনতেছি যে নিহত হয়েছে। এদিকে নিহত নুরুল ইসলামকে নিজেদের লোক দাবি করে অন্তত 30টি বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়ে লুটপাট চালায় প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্রিজ ভাঙছে, টিভি, অলংকার আছে, ভাঙ্গে চুরে সব নিয়ে গেছে। বাড়ি ঘরে আগুন হামলা দিতেছে, প্রত্যেকে একবার বাতে বাতে হামলা দিতেছে। বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে অনেকগুলো করে আগুন দেখতে পাই এবং আমরা সাথে কাজ শুরু করি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে বাস করছে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সময় সংবাদ, কিশোরগঞ্জ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আবারও। উপসর্গহীন করোনা রোগীরাই বাড়াচ্ছেন স্বাস্থ্য ঝুঁকি। পরীক্ষা বাড়ানোর পাশাপাশি শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার পরামর্শ। চট্টগ্রামে করোনা শনাক্তের আগেই মারা যাওয়া ব্যক্তির এলাকায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। উপসর্গ দেখা যাওয়ার পরও সহায়তা না পাওয়ার অভিযোগ। করোনায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে হিমশিম খাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্টরা। নিয়োগ শিগগির, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরিস্থিতির মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালত চালুর সিদ্ধান্ত ইতিবাচক, বলছেন আইনজীবীরা। গুরুত্ব দিচ্ছেন প্রশিক্ষণের উপর। এবং সংক্রমণ কমায় ইউরোপের দেশগুলোতে ধীরে ধীরে শিথিল করা হচ্ছে লকডাউন। যুক্তরাষ্ট্রে কমেছে মৃতের সংখ্যা। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।